Number 3, 0.1 কেজি ভরের একটি ব্লককে দেখার দুইটা আগের ভিডিওতে আছে, তারপর এটা 3 নম্বর নাম্বারিংটা ওখান থেকে কন্টিনিউ করেছি। 0.1 কেজি ভরের একটি ব্লককে অনুভূমিক বলের সাহায্যে একটি খাড়া দেওয়ালের গায়ে ঠেকিয়ে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক (0.5) হলে ব্লকটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান নির্ণয় করো। উত্তর। তাহলে একটু ভিজুয়ালাইজ করা যাক ব্যাপারটা। এটা হলো দেওয়ালটা, এইটা হলো ব্লকটা। তাহলে ব্লক আর দেওয়াল হয়েছে। এবার 0.1 কেজি ভরের একটি ব্লক, তার মানে যদি এর ভর এম হয় তাহলে নিচের দিকে কোন ফোর্সটা অ্যাক্ট করছে? এম ইন্টু জি। এবার একে মানে রেস্টে আছে, একে একটা ফোর্স দিয়ে একে কী করা হয়েছে, একে রেস্টে দেবো। তার মানে এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করে একে এভাবে রেস্টে রাখা হয়েছে। আচ্ছা, এইটা এখান থেকে তো এই ডিরেকশানে তো কোনো মোশন নেই, ধরে নিচ্ছি রেফ। তাহলে এই ডিরেকশানে তো কোনো মোশন নেই, তার মানে যা ফোর্স দিচ্ছে সেই পরিমাণ নর্মাল রিয়াকশান আসছে, এটা ব্যালেন্সড। আচ্ছা, এই এমজিটাকে ব্যালেন্স করছে কে?
এই দেওয়াল আর ব্লকের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন অবশ্যই, কারণ রেস্টে আছে, তাহলে এইটা যদি হয় তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে, এফ এস ইকুয়াল টু এমজি। তাহলে এমজি 0.1 ইন্টু 9.8, তাহলে 0.98 নিউটন। নেক্সট, নাম্বার 4, এর ভ্যালু কত, 0.1, না এটা তো এরকম না, এটা ফোর্স এদিকে অ্যাক্ট করছে, তাহলে এর যে নর্মাল রিয়াকশনটা হবে, তাহলে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু মিউ ইন্টু রিয়াকশন ফোর্স, মিউ আর। তাহলে ব্লকটার শুধুমাত্র এই মোশনটাকে আটকাতে হবে, তাহলে এফএস ইজ ইকুয়াল টু এমজি। তাহলে মাস 0.1 ইন্টু 9.8, তাহলে 0.98 নিউটন। নেক্সট, নাম্বার 4, কোনো ব্যক্তি এক কেজি ওয়েট ওজনের একটি বই দু হাতে চেপে রেখেছে, যাতে বইটি পড়ে না যায়। প্রত্যেক হাতে চাপের বল যদি 2.5 কেজি ওয়েট হয়, তবে বই ও হাতের মধ্যে
ঘর্ষণ গুণাঙ্কের মান নির্ণয় করো। তাহলে এটা হলো ছবিটা। তাহলে এই যে ওজনটা নিচের দিকে কাজ করছে ডাব্লিউ, এটাই দিয়ে দিয়েছে 1 কেজি ওয়েট। আচ্ছা, এবার এই যে ফোর্সটা এই হাতের জন্য, একটা হাতের জন্যই দেখাচ্ছি, একটা হাতের জন্য যদি ফোর্সটা কাজ করে তাহলে তার জন্য একটা রিয়াকশন কাজ করবে যারা সেম ম্যাগনিটিউডের। তাহলে এটা যদি এফ হয়, এটা হলো আর, মানে আর ইজ ইকুয়াল টু এফ, আর এইটা হলো মিউ ইন্টু আর, মানে মিউ এফ। সিমিলারলি এই হাতের জন্যেও সেম প্রসেস মেনটেন করে একটা পাবো উপরে, আরেকটা পাবো মিউ এফ। তাহলে আমার যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এই বইটার জন্য, এই বইটার জন্য যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হলো যে টোয়াইস অফ মিউ এফ কাকে সাপোর্ট করছে, টোয়াইস অফ মিউ এফ, এটা উত্তর, টোয়াইস অফ মিউ এফ কাকে সাপোর্ট করছে, আমার ওয়েটটাকে করছে। তাহলে অর আমাকে মিউ বার করতে হবে ডাব্লিউ বাই 2F। তাহলে এবার ডাব্লিউর ভ্যালু কত দিয়েছে, 1 কেজি ওয়েট, তো এটা তো ফোর্সেরই ইউনিট, অসুবিধা নেই। আর কত, 2 × 2.5, তাহলে এটা হচ্ছে 1/5, যেটা যেটা আসছে আমার 0.2। এটা ইউনিট হবে না, তাহলে এইটাই হলো আমার ফ্রিকশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এই প্রবলেমটা খুব কমন প্রবলেম এবং খুব দেওয়া হয় পরীক্ষায়। এটা এল দৈর্ঘ্যের একটি সুষম শেকল একটি টেবিলের উপর এমনভাবে রাখা আছে যে শিকলটির কিছু অংশ টেবিলের ধার থেকে ঝুলছে। দাঁড়ি, শিকল ও টেবিলের তলের মধ্যে
ঘর্ষণ গুণাঙ্ক মিউএস হলে শিকলের সবচেয়ে বেশি কত দৈর্ঘ্য টেবিলের? ধার থেকে ঝুলে থাকতে পারবে? তাহলে এর উত্তর তাহলে এটা হলো আমার টেবিল। এখন এইখানে এরকম একটা শিকল আছে, তো ছবিটা এরকম। তাহলে এখানে মনে করা যাক শিকলের সর্বাধিক যে দৈর্ঘ্য টেবিলের ধার থেকে ঝুলে থাকতে পারে তা হলো এক্স একক। এবং শিকলের প্রতি একক দৈর্ঘ্যের ভর এম। তাহলে গোটাটা হলো এল, এক্স পোর্শন ঝুলে আছে, তাহলে এই পার্টটা হলো আমার এক্স, তাহলে এই পার্টটা হলো আমার যেটা ঝুলে নেই সেটা হলো আমার এল মাইনাস এক্স। তাহলে এই এক্স দৈর্ঘ্যের জন্য নিচে যে ওজনটা কাজ করছে সেটা হলো এক্স ইন্টু এম ইন্টু জি, আর এর জন্য যেটা নিচে কাজ করছে সেটা হলো এল মাইনাস এক্স এম ইন্টু জি। তাহলে এই পোর্শনটাই নর্মাল রিয়াকশন হয়ে উপরে আসবে, তাহলে এটাই নর্মাল রিয়াকশন হবে আর আর এটাই ফ্রিকশনাল ফোর্সটা জেনারেট করবে। আমি ধরে নিচ্ছি এফএস। তাহলে এফএসের মানটা কত হবে? মিউ আর, তাহলে মিউ ইন্টু, এটা স্ট্যাটিক ফ্রিকশন মিউএস ইন্টু আর, আরটা কত? ওয়েটটাই, তাহলে এল মাইনাস এক্স
ইন্টু এমজি। এটা হলো, এবার এইটা হলো ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশন ফোর্সের ভ্যালু এটা। এই ফ্রিকশনাল ফোর্স কি করবে, অ্যাকচুয়ালি এটাকে আর পড়তে দিচ্ছে না, তার মানে এই ওয়েটটা যেটাকে নিচের দিকে নামাতে চাইছে ও সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে, ও সেটাকে আর নামাতে দিচ্ছে না। তাহলে সাম্যাবস্থায় টোটাল ডাউনওয়ার্ড ফোর্সটা কত হচ্ছে আমার, যেটাকে নামাতে চাইছে বা যার জন্য এটা নামবে, এক্স এমজি। আর কে কে বাধা দিচ্ছে নামার জন্য, সেটা হলো মিউ এস এল মাইনাস এক্স ইন্টু এমজি, অর বা যাই লিখি না কেন, তাহলে এমজি গেটস ক্যান্সেলড আউট ফ্রম বোথ সাইডস। তাহলে আমাকে কী বার করতে হবে, আমাকে হলো এক্স বার করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু মিউ এস ইন্টু এল মাইনাস মিউ এস ইন্টু এক্স, বা এক্স ইন্টু 1 প্লাস মিউ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু এল, বা এক্স ইন্টু মিউ এস ইন্টু এল ডিভাইডেড বাই 1 প্লাস মিউ এস। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা যেগুলো ইউজ করার জন্য যেগুলো ধরেছি, এক্সট্রা তো ভ্যালু বার করেছি, মাস পার ইউনিট লেন্থ, তো এইগুলোর উপর ডিপেন্ড করছে না, করছে মানে ডিরেক্টলি ডিপেন্ড করছে না, ইনডিরেক্টলি করছে, কারণ মিউ এর ভ্যালুটার উপর। তার মানে কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশনের উপর ডিপেন্ড করবে যে কতটা কী হবে। আর আমরা জানি কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলে যে জিনিসটা আছে, সেটা দুটো সারফেসের উপরই ডিপেন্ড করে, একটা যে কোনো সারফেসের উপর নয় যারা কন্ট্যাক্টে থাকে। তো এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, এই রেজাল্টটা একটু মানে মনে রাখলে অনেক প্রবলেমের ক্ষেত্রে যদি ভ্যালু দিয়ে দেয় বসিয়ে দেওয়া যাবে, বা কার উপর ডিপেন্ড করবে ফাইনাল রেজাল্ট, মিউএসের উপর, এইসব আসতে পারে আর কি এমসিকিউতে। চিত্রে দেখানো ব্লকটির ক্ষেত্রে ন্যূনতম বল এফ মিন কত হলে ব্লকটি স্থির থাকবে। দেওয়া আছে ব্লকটির ভর 10 কেজি এবং জি সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ছবিটাও দেওয়া আছে। এই ব্লক এটা হলো এফ মিন, এই মানটাই বার করতে হবে।
এইটা দিয়ে দিয়েছে আমাদের 60°। এইটা মানে এটা হলো আমাদের গিভেন ডায়াগ্রাম। আর হ্যাঁ, তার সাথে দেওয়া আছে ব্লকটির ভর জি এবং μs, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন কত, 0.3, এগুলো দেওয়া আছে। আমাকে বার করতে হবে এফ মিনের ভ্যালু কত। তাহলে এবার উত্তর, তাহলে উত্তরের ক্ষেত্রে আবার ছবিটা আঁকা যাক। এবার এইটা ব্লকটা এই হলো ব্লক এইটা ফোর্স এইখানে দিয়েছে না, ব্লকটা অ্যাক্ট করছে, এটা কিছু না। তাহলে মানে এই ছবিটাই আবার পুনরায় আঁকছি এখানে 60°, আর এটা হলো আমার এফ মিন, যেটা বার করতে হবে, তাই তো, এটা বার করতে হবে। তাহলে সবার প্রথম যখন এই ফোর্স থাকে আমরা কি করতে হবে, আমাকে আগে এটাকে রিজলভ করি দুটো কম্পোনেন্টে। তাহলে এই এফ মিনটা এদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এদিক বরাবর যে কম্পোনেন্টটা থাকবে সেটা হবে এফ মিনটাকে আমি আপাতত এফ ধরে নিচ্ছি, তো লিখতে সুবিধা হবে। তাহলে হচ্ছে এফ সাইন 60°, আর এই দিক বরাবর যে কম্পোনেন্টটা হবে এর সেটা হচ্ছে এফ কস 60°। এগুলো আমরা জানি। আচ্ছা, এবার ব্লকটার ওজন যেটা ডাব্লিউ অ্যাক্ট করছে সেটা হবে mg। তাহলে এম কত দিয়েছে 10, আর জি বলেছে 10 নিয়ে নিতে, তাহলে 100, তাহলে হলো 100 নিউটন নিচের দিকে কাজ করছে। এবার এই ব্লকটাকে আমি এখানে ঠেলে রাখতে চাইছি, এর একটা কম্পোনেন্টের কাজ তো তাই। তাহলে কি হবে, এর উপর যে ফোর্স দেবে তার জন্য কি হবে, এর উপর একটা নর্মাল রিয়াকশন কাজ করবে, ঠিক আছে, হলো। আর এবার এদিকে নামতে চাইছে, এদিকে যে নামতে চাইছে তার জন্য কি হবে, তার জন্য এই দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, যেটাকে আমি এফএস ধরছি। তাহলে এবার বডিটা অ্যাজ আ হোল রেস্টে আছে। তাহলে প্রথমে আমি মনে মনে এটা না করলেও হবে এটা, কিন্তু মনে মনে আমি এটা কল্পনা করে নিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তার মানে এক্স অ্যাক্সিসে যদি মুভমেন্ট না হয়, কখন হবে না, যখন এনের ভ্যালুটা এফ কস 60 সাথে ইকুয়াল হয়ে যাবে। তার মানে কস 60 ভ্যালু হলো হাফ, মানে 0.5 হলো। তাহলে এনের ভ্যালুটা আমি পেয়ে গেলাম, একটা কাজ হলো। নেক্সট কাজ, এবার ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে ডাব্লু কে আছে, এদিকে নিচের দিকে আছে ডাব্লু, উপর দিকে কারা কারা আছে, এফএস আছে, আর এফ সাইন 60° আছে এইটা। তাহলে ছবিটা একটু হয়ে গেছে, যাই হোক। তাহলে এদিকে একটা হলো এফএস, আর একটা কি হলো, একটা হচ্ছে আমার এফএসের জন্য যেটা হচ্ছে, আর একটা হচ্ছে আমার এফ সাইন 60°, ঠিক আছে। ওর আমায় কি বার করতে হবে, আমাকে বার করতে হবে এফের ভ্যালুটা। তাহলে এফএসের ভ্যালুটা কীভাবে লিখতে পারি, ফ্রিকশনাল ফোর্স কী হয়, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন্টু নর্মাল রিয়াকশান। এখানে কিন্তু এইটাই আলোচনার বিষয়, নর্মাল রিয়াকশান যেটা আমরা তো ওয়েটের ক্ষেত্রে নিই, কিন্তু এখানে রিয়াকশানটা কার জন্য জেনারেট হচ্ছে, এফ কস 60 জন্য। তাহলে এখানে হবে যেটা, সেটা হলো এফ কস 60
বা আমরা বার করে রেখেছি, এটা আগে লিখে তারপরের লাইনে লিখলেও হবে এফ সাইন 60°। তা আমাকে বার করতে হবে হলো এফটা। তাহলে একটা কাজ করি, এফটাকে এদিকে নিয়ে চলে আসি, বাউদি এফ সাইন 60° ইজ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস মিউ এস ইন্টু এনের জায়গায় লিখতে পারি 0.5 ইন্টু এফ। আর তার সাথে ডাব্লিউ কত আছে, ডাব্লিউর ভ্যালুটা হলো আমার পেয়েছি যেটা 100 নিউটন মাইনাস 0.3 ইন্টু 0.5 ইন্টু এফ। और এফ সাইন 60°, এখানে একটা কাজ করতে হবে, এই সাইন 60°র আমরা কত, সাইন 60° তো জানি ভ্যালুটা √3/2। এবার কয়েকটা ভ্যালু মনে রাখতে হবে, এই ভ্যালুটা সবার মনে আছে, কিন্তু এর যে ডেসিমেলে কনভার্ট করলে এই রকম ট্রিগোনোমেট্রিক রেশিওর যে ভ্যালুগুলো আমরা মনে রাখি তার ডেসিমেল কাউন্টার পার্টটাও মনে রাখতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশনে ইজি হয়ে যাবে, কারণ ক্যালকুলেটার অ্যালাও হবে না। তাহলে কি করতে হবে, 0.866 ইজ ইকুয়াল টু, এটা যা এলো ইজ ইকুয়াল টু 100 মাইনাস, এবার 0.3 ইন্টু 0.5, তাহলে হচ্ছে 0.15 এফ और 0.866 एफ इज इक्वल टू এটা, और 0.866 माइनस प्लस 0.15 एफ इज इक्वल टू 100। এটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 98.4 নিউটন। এত ক্রিটিক্যাল ক্যালকুলেশন পরীক্ষায় দেবে না, কিন্তু এই ভ্যালুটা মনে রাখার ক্ষেত্রে আর এই কনসেপ্টের জন্য এই প্রবলেমটা দেখালাম। ভ্যালু সেভাবে অ্যাডজাস্ট করেই দেওয়া হবে, যাতে ক্যালকুলেটরটা কম ইউজ করতে হয় বা না ইউজ করতে হয়, মানে ক্যালকুলেটর তো ইউজ করা যাবে না, তার মানে মাথায় করতে হবে, ক্যালকুলেশনগুলো রাফে করতে হবে, এরকম কমই আসবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা পড়তে হবে আমাদের, সেটা হলো ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে একটু টেকনিক্যাল এররের জন্য কেটে গেছিলো, যাই হোক, সংস্পর্শে থাকা দুইটি তলের মধ্যে সীমস্থ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে
যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। সেই আমাদের পুরনো ছবি, এইটা হলো আমার ব্লকটা। ব্লকের নর্মাল রিয়াকশানটা, আর ওয়েটটা আঁকার দরকার নেই, নর্মাল রিয়াকশানটা কত হচ্ছে এরকম, যেটা এই তলটা ব্লকের উপর প্রযুক্ত করছে কারণ ব্লক তার উপর ওজন দিচ্ছে। তাহলে এটা যদি আমার নর্মাল রিয়াকশান হয় এন বা আর যাই না কেন, আর তার সাথে এবার কি হবে, যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে, সাপোজ আমি এই দিকে ফোর্স দিয়ে টানছি, এই দিকে আমি এফ ফোর্স দিয়েছি, তাহলে এই দিকে হবে আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, এর ভ্যালুটা হলো এফএস। তাহলে যেটা বলছে যে এই দুটো যে ফোর্স আছে এর ভ্যালুটা তো কত লিখেই দিই একবারে, মিউ এন, এর ভ্যালুটা হলো এটা। এবার এই দুজনের যে রেজাল্টেন্ট, মুখ থেকে হতো দূর, ছবিটা বাজে হয়ে গেল, এখানে করি, এটা কিছু না, আর এইটা, তাহলে এই হবে তার রেজাল্টেন্ট, এই হলো তার রেজাল্টেন্ট। তাহলে এই রেজাল্টেন্টটা, সাপোজ আমি রেজাল্টেন্টটাকে আর ধরছি, তাহলে এই আরটা যে অ্যাঙ্গেল করবে, সাপোজ এই অ্যাঙ্গেলটা হলো ল্যামডা, তাহলে এই ল্যামডাটা হলো আমাদের কোণ অফ ফ্রিকশন, এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ঘর্ষণ কোণ, এটা আছে। তাহলে এইটা যদি আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশন, যে সমস্ত ঘর্ষণের বল এবং লম্ব প্রতিক্রিয়ার লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আমাদের ঘর্ষণ কোণ দাঁড়ি। এবার কি করতে হবে, এবার যদি আমি ফোর্সটাকে যদি রিজলভ করি আরটাকে, তাহলে একটা কি হবে আর কস ল্যামডা, আর একটা হবে আর সাইন ল্যামডা। তাহলে লিখতে পারি, আচ্ছা আর এর এই কম্পোনেন্টটা কত, আর কস ল্যামডা, তাহলে এন এর ভ্যালুটা কত হলো, আর কস ল্যামডা, আর এফএস মানে ফ্রিকশনাল ফোর্স এর ভ্যালুটা কত, আর সাইন ল্যামডা। এবার এই এফএসটাকে কি লেখা যায়, মিউ-এস এন লেখা যায়, তাহলে মিউ-এস ইন্টু এন ইজ ইকুয়াল টু আর সাইন ল্যামডা। তাহলে এই যে দুটো ইকুয়েশন পেলাম, নাম্বার 1 আর এইটাকে নিচ্ছি নাম্বার 2, কারণ কি আরটাকেও যদি ভেঙে যা করব আর দুটোকে জুড়েও যা করব একই ব্যাপার। তাহলে আমি যদি এবার 2 ডিভাইডেড বাই 1 করি, 2কে যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে মিউ-এস পড়ে থাকে, এন কেটে গেল, আর কেটে গেল, আর সাইন বাই কস টেন ল্যামডা। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ, যে আমার কোইফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনটা বার করে নিতে পারি আমি কোণ অফ ফ্রিকশন থেকে, তার টেন ইনভার্স করে। আচ্ছা, আর একটা রিলেশনশিপ হয়, আমি যদি 1 আর 2কে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করি, 1কে প্রথমে কি করব, স্কোয়ার করে নেব, তার সাথে 2কে কি করব, 2 নম্বর ইকুয়েশনটাকে স্কোয়ার করে নেব, নিয়ে অ্যাড করব, তাহলে কেমন দেখতে লাগে। তাহলে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করলে কেমন হচ্ছে, এন স্কোয়ার প্লাস মিউ এস স্কোয়ার এন এর স্কোয়ার
ইজ ইকুয়াল টু আর এ স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা, এটা আসে। এবার এটা বোঝাই যাচ্ছে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 হয়ে যায়, তাহলে এন স্কোয়ার কমন নিলে বা অর যাই হবে 1 প্লাস মিউ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে আমার আর স্কোয়ার, কারণ এই দুটো প্লাস করলে 1 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা আর এর একটা ভ্যালু পাবো, আর এর একটা ভ্যালু পাবো, সেটা হলো এন রুট আন্ডার 1 প্লাস মিউ এস এর স্কোয়ার। তার মানে রেজাল্টেন্টটা কত হবে, এইটা হলো আরেকটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এর পরের টপিকটা হলো ঘর্ষণ শঙ্কু। এটাও ডিরেক্টলি ওই আগের যে ঘর্ষণ কোণ তার কনসেপ্ট থেকে আসে। ঘর্ষণ শঙ্কু বা কোণ অফ ফ্রিকশন। যে আগের ছবিটা যে আঁকা হয়েছিল অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের দেখানোর সময়, সেটা এইরকম হয়েছিল। একটা ব্লক ছিল, তার উপর কী করা হইল, তার উপর একটা ফোর্স যদি অ্যাক্ট করে তাহলে তার ফ্রিকশনটা এদিকে অ্যাক্ট করবে, এটা দেখানো হয়েছিল। এবার এই ফ্রিকশনের জন্য কি এসছিল, একটা নর্মাল রিয়াকশান এসছিল। এই নর্মাল রিয়াকশানটাকে কীভাবে দেখানো হয়েছিল, এইভাবে দেখানো হয়েছিল নর্মাল রিয়াকশান এমকে। আর এদের দুজনের যে রেজাল্টেন্ট, এটাকে কিভাবে দেখানো হয়েছিল, এইভাবে করে এইখান থেকে একটা লাইন টানা হয়েছিল, জয়েন করা হয়েছিল, ডায়াগোনালটা এইটাকে আর নেওয়া হয়েছিল। এবার ইন দ্য ফার্স্ট প্লেস এই ফ্রিকশনাল ফোর্সটা এসেছিল কেন, কারণ এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল। এই ছবিটাকে এবার একটু মডিফাই করা যাক। এবার যা ছিল তাই, আচ্ছা এইটা ছিল আমাদের, এটা ধরা হয়েছিল ল্যামডা, যা আছে তাই করে দিলাম। এবার যদি প্রযুক্ত বলটা কি, পি কে অনুভূমিকভাবে, প্রযুক্ত বল পি কে অনুভূমিক তলে সীমাবদ্ধ রেখে এর অভিমুখ ক্রমশ পরিবর্তন করতে থাকলে এফএস এর অভিমুখ একই সঙ্গে পরিবর্তিত হবে হয় যাতে লব্ধ প্রতিক্রিয়া
আর লম্ব প্রতিক্রিয়া এন কে অক্ষ করে ত্রিমাত্রিক দেশে আবর্তিত হয়ে একটি শঙ্কু তৈরি করে। যার অর্ধশিরোকোণ মানে হলো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। হয় ঘর্ষণ কোণ ল্যামডা ঘর্ষণ কোণের সমান। এই শঙ্কুকেই বলা হয় ঘর্ষণ শঙ্কু। তাহলে কি বলেছে? বলছে যে আমার এই ছবিটার শুধু ফোর্সগুলো দেখছি। তাহলে ফোর্সগুলো দেখলে কেমন হবে? এই হলো আমার নর্মাল রিয়াকশন, এই হলো আমার যে ফোর্স। আমি যদি উপর থেকে নিচে মানে আমি যদি ভেক্টরটাকে এখানে না গিয়ে এখানেও আঁকি তাতে আমার কোনো প্রবলেম হবে না। আমি ভেক্টরটাকে যদি আমি প্যারালালি ট্রান্সলোকেট করাই, যাই হোক, তাকে কে বাধা দিচ্ছে? সেটা হলো ফ্রিকশনাল ফোর্স। আর এই দুজনের রেজাল্টেন্টকে, এই দুজনের রেজাল্টেন্ট হলো এইটা, যাকে আমরা লিখেছি আর। এবার এখান থেকেই কথার আলোচনাটা শুরু। যদি আমি পিটাকে যদি রোটেট করাতে থাকি তাহলে এফএসও একইভাবে ঘুরবে। মানে যদি আমি এরকম একটা তল কল্পনা করি, আমি যদি এরকম একটা তল কল্পনা করে নিই, এইগুলো তলের উপরে আছে, এই দুটো শুধু তলের মধ্যে আছে। তাহলে আমি যখন পিটা করব তাহলে এটা কন্টিনিউ যেটা হতে থাকবে, এইটা একটা যখন এদিকে যখন পি আর এদিকে যখন এফএস হবে তখন সিমিলারলি এই দিকে ল্যামডা কোণ করে সেটা উঠবে। সরি, তাহলে পিটা যেমন করে রোটেট করবে তাহলে এফএসটাও তেমন করে রোটেট করবে। এনটা কিছু হবে না, কিন্তু আরটাকে রোটেট হতেই যাবে, কারণ একটা ভেক্টর রোটেট হচ্ছে তাহলে তার রেজাল্টেন্টটাও রোটেট হবে। তাহলে আলটিমেটলি যে ঘটনাটা ঘটবে, তাহলে আমার যদি পিটা যদি এইভাবে যদি পিটাকে যদি আমি চেঞ্জ করতে থাকি, পিটাও যদি ঘুরতে থাকে, তাহলে কী হবে? একেও ঘুরতে হবে। তাহলে এটা ঘুরছে, ধরে নিয়ে এটা এদিকে ঘুরছে, তাহলে ফ্রিকশনটা এদিকে আসছে, তার মানে এইদিকে ঘুরছে, পিটা কন্টিনিউ এদিকে ঘুরে যাচ্ছে। তাহলে কী হতে থাকবে?
তাহলে এই যে এফএসটাও এদিকে ঘুরতে থাকবে, তার বিপরীত মানে এর উল্টো দিকে ঘুরতে থাকবে। তাহলে যদি পিটা এদিকে ঘোরে, এফএসটা যদি এদিকে ঘোরে, তাহলে এই রকম করে একটা যেটা তৈরি হবে সেটাই হলো আমাদের যেটাকে বলে ঘর্ষণ শঙ্কু। আর এই যে কোণটা, যে কোনো কোণের এই অক্ষের সাথে যে কোণটা, এটাকে বলা হয় অর্ধশিরোকোণ বা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এটা তো আমরা জানি। নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো অ্যাঙ্গেল অফ রিপোজ। এটা অঙ্ক দিয়ে করে দেওয়া যেত, কিন্তু অ্যাঙ্গেল অফ রিপোজটাকে বলেই দেওয়া যাক। এটা হলো স্থিতিকোণ বা বিরাম কোণ, অনেক কিছুই বলে। বা ইংরেজিতে হলো অ্যাঙ্গেল অফ রিপোজ। রিপোজ মানে রেস্ট। এবার এইখানে আমরা ফ্রিকশনের কনসেপ্টটা আমাদের ওই যে ইনক্লাইন্ড প্লেন ছিল, যেটা নিউটনস লতে পড়েছিলাম, সেই ইনক্লাইন্ড প্লেনগুলো এতদিন ধরে স্মুথ পড়ে এসেছি। এবার এখানে অ্যাঙ্গেলে ওই ইনক্লাইন্ড প্লেনের মধ্যে ফ্রিকশনটাকে ইন্ট্রোডিউস করছি। তার মানে ইনক্লাইন্ড প্লেনগুলো রাফ আছে, অর্থাৎ ব্লক আর ইনক্লাইন্ড প্লেনের মধ্যে ফ্রিকশন আছে। তাহলে এর আগে ডেফিনিশনটা দেখা যাক। কোনো নততলের নতির যে মানে নততলের উপর অবস্থিত একটি স্থির বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নততল বরাবর ঠিক পিছলে পড়ার উপক্রম করে। এইটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট শব্দ, ঠিক পিছলে পড়ার উপক্রম করে, তাকেই বলা হয় স্থিতিকোণ বা বিরাম কোণ। তাকেই বলা হয় স্থিতিকোণ বা বিরাম কোণ। মানে এখানে যে ইম্পর্টেন্ট কনসেপ্টটা আছে, ঠিক পিছলে পড়ার উপক্রম করে, তার মানে কোন ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা লাগবে আমাদের, মিউ এস না মিউকে? মিউ এস লাগবে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট যেটা জানার। এবার আমাদের বহু পরিচিত এই ছবিটার অ্যানালিসিস করি। তো এটা একটা আমার ইনক্লাইন্ড প্লেন আছে, এর উপর আমার ব্লক আছে, এইটা হলো থিটা। তাহলে এইখান থেকে ওর ওয়েট যেটা কাজ করবে সেই ওয়েটটা হলো এমজি। তাহলে এই এমজিটা যখন দুটো কম্পোনেন্টে ভাঙবে তখন হবে
এটা হবে mg cos থিটা, আর এই দিক বরাবর যেটা হবে সেটা হলো mg sin থিটা। তার মানে নিজের ওয়েটের জন্য পড়ছে বলে mg sin থিটা উইল বি রেসপন্সিবল, পরিষ্কার কথা। এবার একে বাধা কে দিতে পারে? বাধা দিতে পারে একমাত্র যেটা এই তল বরাবর ফ্রিকশনাল ফোর্স। তাহলে এর নর্মাল রিয়াকশন দেখা যাক। এই নর্মাল রিয়াকশন হলো n। তাহলে এফএস হবে কত? এফএস হবে মিউ এন। তাহলে আগে ফ্রিকশনাল, তাহলে আমার যেটা এটাকে যদি রেস্টে থাকতে হয় তাহলে আচ্ছা প্রথমে এইভাবে তো রেস্টে আছে, তাহলে এন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এখানে কিন্তু এমজি হচ্ছে না, এমজি কস থিটা হচ্ছে, যেটা আগের অঙ্কে আমরা, এগুলো আমাদের চেনা জিনিস। সেম এবার এখানে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই জন্য এর কোনো দিকেই আর পড়ছে না, রেস্টে আছে লিমিটিং কেসে। তাহলে এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স, আমি একবারে মিউ এনের জায়গায়, আচ্ছা মিউ এন লিখে দিই, তাহলে বা mg sin theta is equal to mu mg cos theta. mg gets cancelled out from the both sides. আচ্ছা এখানে কিন্তু এই মিউটা হবে মিউ এস, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কারণ এখনও রেস্টেই আছে। তাহলে কত হচ্ছে? মিউ এস ইজ ইকুয়াল টু সাইন বাই কস ট্যান থিটা। তার মানে কি নতির যে মান, তার মানে অবভিয়াসলি ট্যান থিটা। আর এইটাই কি হচ্ছে? এটা হলো কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের সাথে মানে সমান হয়ে যাচ্ছে। দিস রিলেশন ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এই রিলেশনশিপটা এক লাইনে অঙ্ক করতে হেল্প করে। এবার এর একটা প্রবলেম দেখা যাক যে এই ফর্মুলাটা আমাদের কত মানে ইউজফুল। তো প্রবলেম দেখা যাক একটা। চিত্রে 4 কেজি ভরের একটি ব্লক একটি অনুভূমিক তল তলে স্থিরাবস্থায় আছে। দাঁড়ি তলটি ক্রমাগত আনত করা হলো যতক্ষণ না এর নতি অনুভূমিকের সাথে থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হয় এবং ব্লকটি পিছলে পড়তে শুরু করে।
ব্লক ও তলটির মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কত? ছবিটা দিয়ে দিয়েছে। এইটা হলো ব্লকটা, এটা 15 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, এই অবধি দেওয়া আছে 4 কেজি মিটার। তাহলে এই প্রবলেমটা একবারই করে দেওয়া যায়। এইখানেই হলো এই আগের ফর্মুলাটার গুরুত্ব। এই সেম রিজলভ করতে হবে, সেম কাজ করার দরকারই নেই। জানি এটা বিরামকোণের কনসেপ্ট। তাহলে মিউএস কত আসছে? 10-15 ডিগ্রি আসছে। এবার 10-15 যা হবে, এটা নোন অ্যাঙ্গেলও দিতে পারে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, মানে জাস্ট এর ফর্মুলাটার অ্যাপ্লিকেশনটা দেখানো আর কি, দেখিয়ে দিলাম। নেক্সট টপিক, অমসৃণ নততল বরাবর বস্তুর গতি। Motion of a body down the rough inclined plane. তাহলে পুরো সেম আগের মতন হবে। আগে ফোর্সগুলোকে রিজলভ করে নিই। তাহলে এই বরাবর, আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এদিকে হলো এমজি, এবার এর সাথে পারপেন্ডিকুলারলি যেটা যাবে এটা হলো আমার এমজি কস থিটা, এদিক বরাবর যেটা নামবে, এতদিন মুখস্থ হয়ে যাবে এটা, তাহলে এটা হলো আমার এমজি সাইন থিটা, আগের মতনই। তাহলে এই নাবদে কোন দিকে চাইছে? আচ্ছা এইটা হলো আমার নর্মাল রিয়াকশন এন, এবার এই নাবদে কোন দিকে চাইছে? এইদিকে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে। তাহলে এটা হলো এবার কি বলেছে? নাবজে, মানে এ নাবজে, তার মানে এ তো একটা অ্যাক্সেলারেশন নিয়ে নাবছে, ধরে নিলাম সেই অ্যাক্সেলারেশনটার ভ্যালু হলো এই। তাহলে এখন যখন এই গতিশীল, তখন কিন্তু এফ এস আসবে না, তখন আসবে এফ কে, কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ফ্রিকশন। ঠিক আছে, যাই হোক, এবার ইকুয়েশনগুলো লেখা যাক। এবার বাকিটা স্ট্রেট ফরওয়ার্ড। এন ইজ ইকুয়াল টু, এদিকে মোশন নেই তাহলে ইকুয়েট করে দিই, এন ইকুয়াল টু এমজি কস থিটা। এবার ডাউন দ্য ইনক্লাইন্ড প্লেন, তাহলে বড়টা কে হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, और এম জি সাইন থিটা মাইনাস এফ কে কী হয়? মিউ এন ইজ ইকুয়াল টু এম এ, और এম জি সাইন থিটা মাইনাস মিউ এন এর ভ্যালু এম জি কস থিটা
ইজ ইকুয়াল টু এম এ, অর এমগুলো ক্যান্সেল আউট হয়ে গেল বোথ সাইডসে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হলো আরেকটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। এমসিকিউতে এইরকম রিলেশনগুলো যদি একটু মনে রাখা যায় এর সময়টা একটু বাঁচবে, এই আর কি। এবার এখান থেকে একটা অ্যানালজি টানা যাক। যদি এইটা ফ্রিকশনলেস হয় ইনক্লাইনটা, মানে নততলটি যদি মসৃণ হয়, তো এটা তো আমরা আগেও করেছি। নততল মসৃণ হলে কী হবে, প্রথম কথা মিউ যে জিনিসটা, এই মিউ কে, সরি এটা মিউ কে হবে, এটা মিউ কে হবে, আর এটা মিউ কে হবে, কারণ আমরা কাইনেটিক ফ্রিকশন নিয়ে ডিল করছি। তাহলে মিউ কের ভ্যালুটা 0 হয়ে যাবে, আর এ আসবে আমাদের সেই চিরপরিচিত জি সাইন থিটা, যেটা আমরা আগে জানতাম। তো কিন্তু আমরা এখানে যে ফ্রিকশনে আমরা এইটা নিয়ে ইউজ করব, মানে এই প্রবলেমটা এইভাবে করব। আচ্ছা, এবার এই হলো তার রেজাল্টস। এবার এর একটা প্রবলেম দেখা যাক। একটি ব্লক নততল বরাবর নততল বরাবর G/4 ত্বরণ G/4 ত্বরণ নিয়ে G/4 ত্বরণ নিয়ে ত্বরণ নিয়ে পিছলে পড়তে থাকে। যদি নততলটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কোটি নির্ণয় করো। পুরো স্টেপ বাই স্টেপ করাই যেতে পারে, কিন্তু প্রসেস যদি করাও হয় পুরো স্টেপ বাই স্টেপ, এই আগে যেটা করা আছে সেম প্রসেসই করতে হবে, না মনে থাকে তো করতেই হবে। আর যদি থাকে তাহলে তো হয়েই গেল। তো যদি ফর্মুলা নর্মালি আমাদের জি সাইন থিটা আসে, এটা হলো নর্মালি আসে। এর জন্য কি হবে, ফ্রিকশন থাকার জন্য এটা কমে যাবে, তাহলে একটা নেগেটিভ সাইন হবে, ঠিক আছে। এবার কার জন্য, এর জন্য রেসপন্সিবল কে, কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন, কারণ তাহলে দুটো তলই আমি কনসিডারেশনে নিয়ে নিলাম। আর এই যে এটা যেটা কাজ করে, এটা ওয়েটের সাথে নর্মাল রিয়াকশানের মানে সাথে রিলেটেড,
তাহলে নর্মাল রিয়াকশান আবার কার সাথে রিলেটেড হয়? কস থিটার সাথে, কারণ এমজি কস থিটা। এইভাবে মনে রাখা যেতে পারে, এটা একটা প্রসেস। এবার আরও পদ্ধতি যদি কেউ করতে পারে তাহলে মনে রাখতে পারে সেভাবে। তাহলে আমার অ্যাক্সেলারেশন হলো g/4, তাহলে g/4 ইজ ইকুয়াল টু জি সাইন 30 ডিগ্রি মাইনাস মিউকে আমাকে ডিটারমাইন করতে হবে, আর এটা হলো আমার কস 30 ডিগ্রি। ক্লাসিক ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে। দূর এ আছে তো জি সাইন থিটা, এটা তো এরকম হবে, জি তো এটাতেও আছে, এটা ব্র্যাকেট হবে, তাহলে জি সাইন থিটা মিউকে কস থিটা। ডাইমেনশনালি ম্যাচ করছে না, এটা দেখেই বোঝা গেল। তো এইভাবে ইকুয়েশন না মনে থাকলে ডাইমেনশনালি মিলালেও ধরা পড়ে যাবে। এটা ডাইমেনশনলেস, এটা ডাইমেনশনলেস, এদিকে জি আছে অ্যাক্সেলারেশন, এটা জি তৈরি করছে, এটা তো জি করছে না, তার মানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। যাই হোক, তাহলে 1/4 ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি মানে হাফ মাইনাস মিউকে আমি জানি না, সাইন 30 ডিগ্রি হলো √3/2 অর বাবা, তাহলে টু গুলো ক্যান্সেল আউট হয়, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস মিউকে 2√3 or 2 minus 1 1 2 minus 1, তাহলে 1 is equal to mu k 2√3, therefore mu k coefficient of kinetic friction comes out to be 1/2√3। যাক, তাহলে ফর্মুলাটা কিন্তু জিটা বাইরে থাকবে। যাক, এটা হলো